হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মালায়ালাম মুভি শেয়ার করব। মুভির শুরুতেই মেলার দৃশ্য দেখানো হয়। মেলাতে জন নামের একটি লোক তার ওয়াইফকে নিয়ে যায়। তখনই তার ওয়াইফের লেবার পেন শুরু হয়ে যায়। একটি দাদিমা এসে বলে যে আমি এখানেই তার ডেলিভারি করতে পারবো। লোকটি রাজি না হয়ে তার ওয়াইফকে নিয়ে হসপিটালে যায়। হসপিটাল কর্তৃপক্ষ জানায় তাদের ছেলে মৃত। এটা শুনে দাদিমা তাকে বকাঝকা করতে শুরু করে। তখনই একটি লেডি দেখতে পায় বাচ্চাটির পা নাড়াচাড়া করছে। লেডিটি সবাইকে বললে ডক্টর এসে দেখতে পায় বাচ্চাটি বেঁচে গিয়েছে। বাচ্চাটিকে দেখে পরিবারের সবাই অনেক খুশি হয়। এদিকে ওই মহিলারও লেবার পেইন শুরু হয়ে যায়। পরিবারের সবাই মিলে বাচ্চাটির নাম সিলেক্ট করে, আর সবাই একটি নামও রেখে দেয়। কী নাম রাখে এটা আমাদের জানানো হয় না। পরে আমরা লালু নামের একটি পিচ্চি ছেলেকে দেখতে পাই, যে কিনা স্কুলে পড়তো। লাল্লু দেখতে এতটাই সুন্দর ছিল, তার উপর প্রত্যেক মেয়েই ক্রাশ খেত। ছোটবেলা থেকে বড় হওয়া অবধি তার উপর মানুষ ক্রাশ খেতে থাকতো। অন্যদিকে আমাদের চায়ের দোকান দেখানো হয়। চায়ের দোকানে একটি লোক এসে জিজ্ঞাসা করে চায়ের প্রাইস। লোকটি বলে আপনার যা মন চায় দিয়ে দিন। বাহিরে দুইটি লোক বসেছিল। দোকানদার এসে বলে তোমাদের কি কোনো কাজ নেই? এখান থেকে উঠে চলে যাও, আমার দোকানের সামনে বসতে পারবে না। অন্যদিকে আমরা পাপ্পু নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা লাল্লুর ভাই ছিল। তার জব হয়েছে, তার কোথায় যেতে হবে। গ্রামের লোকেরা বোর্ডে করে চলাচল করত। বোর্ড আজকে না আসার কারণে তারা পুলিশকে কল করে। তখন পুলিশ বুঝতে পারে যে চার লাফাঙ্গা এই বোর্ডটিকে কোথাও নিয়ে গিয়েছে। এলাকার লোকজন পুলিশকে 4 জনের পিকচার পাঠায়। পুলিশ যখন পিকচারগুলো দেখে, সাথে আমাদেরকেও ভিকি নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা আল্লু অর্জুনের ভক্ত ছিল। সে এখনও বসে আল্লু অর্জুনের মুভি দেখছিল। তখনই কিছু ছেলেরা একটি মেয়েকে ডিস্টার্ব করছিল। সে এসে ওই ছেলেগুলোকে মারার জন্য একটি রড ভাঙতে যায়, তো তখন তার হাতের আড্ডিটি ভেঙে যায়। পরে আমরা জানতে পারি ওই মহিলাটি তাদের দলেরই লোক ছিল। এদিকে আমাদের মূর্ত নামের একটি লোককে দেখানো হয়, যে কিনা পেন্টার ছিল। তবে তার নেশার এত ঝোঁক, তার মেয়ে চার্চের ফাদারের কাছে তার নামে বিচার দিচ্ছিল যে বাবা অনেক ড্রিঙ্ক করে। তারপরও সে এইসব চায় না। অন্যদিকে আমাদের ক্যানি নামের একটি ছেলেকে দেখানো হয়, যে একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি যখন তাকে বকাঝকা করতে শুরু করে, তখন সে বলে আমি চোখে দেখতে পাই না। মেয়েটি তখন তার উপর দয়া করে তাকে হেল্প করতে চায়। মেয়েটি তাকে একটি জায়গায় পৌঁছে দেয়। মেয়েটি আসার পর জানতে পারে যে জায়গাটি আসলে একটি মদের বার ছিল। এটা জানার পর মেয়েটি রাগে এখান থেকে চলে যায়। এখন আমাদের লাস্ট হিরোকে দেখানোর পালা। তার নাম ছিল লালু। লালু এখন অনেক বড় হয়েছে। লালুকে দেখে মনে হচ্ছে না সে হয়তো অনেক বড় একটি ক্রিকেটার? আরে না, সে ক্রিকেটার নয়, সে এখানে এসেছে রং করার জন্য। সে আসলে রঙের কাজ করত। এতক্ষণ যে 4 জনকে দেখালাম তারা হচ্ছে অনেক ভালো বন্ধু। তারা মদ খাওয়ার জন্য বোটটিকে নিয়ে কিছুটা দূরে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা বোট নিয়ে ফিরে আসে। বোট নিয়ে ফিরে আসার পর এলাকার লোকজন তাদেরকে উল্টাপাল্টা কথা বললে লালু সব কিছু ম্যানেজ করে নেয়। লালু তার ভাইকে একটি চকলেট গিফট করে। তার ভাই আর কোনো কিছু বলতে চায় না। ভিকি যখন পেইন্টিংয়ের কাজ করছিল, তখন সে তার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করে। তখন ওই জায়গায় মধু চলে আসে। মধু তাকে বকা দিতে যাবে, তখন সে দেখতে পায় পেন্টিংগুলো অনেক সুন্দর ছিল, যার কারণে সে কোনো কিছু বলতে পারে না। এদিকে আমরা কেনি এবং তার বাবাকে দেখতে পাই, তারা গানের মধ্যেই টাকা উপার্জন করত। পুলিশ এসে তাদেরকে গান গাইতে মানা করে দেয়। পুলিশ যখন এখান থেকে চলে যায়, তখন তারা আবারও গান গাইতে শুরু করে। এদিকে আমরা লালুকে দেখতে পাই, যে কিনা বাকেটে করে টাকা ওঠাচ্ছিল। সে তাদের গানের বিনিময়ে সবার কাছ থেকে টাকা ওঠায়। এখানে আমরা জানতে পারি লালুর বাবা একজন ফেমাস লয়ার ছিল, আর সে অনেক টাকার মালিক ছিল। কিন্তু লালু তার বন্ধুদের সাথে থাকতেই পছন্দ করত। রাতে লালুর বাবা তাকে বকাঝকা করে বাহিরের খাবার না খাওয়ার জন্য। লালু বলে ওই জায়গার খাওয়া অনেক মজা। সে কেনিদের বাসায় এসে ফিশ কারি খেতে শুরু করে। কেনির মা বলে এই খাবারটা আমি কুকুরের জন্য রেখেছিলাম, তবে তুমি এসে এখন খেয়ে নিলে। কুকুরকে আমরা দেখতে পাই, যে কিনা মনে মনে ভাবে যে আমার খাবারটিও চাইলি না। খেনির বাবা বলে আজকের ইনকাম ভালো হয়নি। লালু একটি 500 টাকার নোট রেখে বলে আঙ্কেল এই নোটটা আপনি ভুলে গিয়েছিলেন। তখন তারা অনেক খুশি হয়ে যায়। সব বন্ধুরা মিলে ভিকির বাসার উদ্দেশ্যে রওনা হয়। ভিকির বাসার সামনে গিয়ে তারা ভিকির উপর স্প্রে মারতে শুরু করে। সে ভিকির মা বাবার উপরও মেরে দেয়। ভিকি বলে আরে ইয়ার, আজ আমার বার্থডে না, আমি এমনিতেই ফেসবুকে দিয়ে দিয়েছিলাম। ভিকির মা তাদেরকে দিয়ে সব কিছু পরিষ্কার করায়।
পরের সিনে আমরা একটি মা এবং ছেলেকে বাস স্টেশনে দেখতে পাই। দেবিশ নামের একটি ছেলে আসে ওই এলাকা দিয়ে তার গুন্ডাপান্ডা নিয়ে। মা এবং ছেলেকে জিজ্ঞাসা করে, কি গো, তোমার কি এই বয়স রয়েছে যে নিজের দেহ বিক্রি করে খাবে, বা এই টাইপের খারাপ কথা বলতে শুরু করে। ছেলেটি বলে যে উনি হচ্ছেন আমার মা। মহিলাটি বলে, বাবা দেখো, আমি তোমার মায়ের সমান, তুমি প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। মা কথাটি শোনার পরই দেবিশ খুব বাজেভাবে মহিলাটিকে মারতে শুরু করে। নিউজে চড়ায় একটি পতিতা কুকর্ম করার সময় রাস্তায় মারা গিয়েছে, এই টাইপের জিনিসপত্র ছড়াতে থাকে। এগুলো দেখে মানুষ তাদেরকে ভুল বুঝে। সিন শিফট হয়ে আমরা পাপ্পুর বিয়ের কথাবার্তা দেখতে পাই। পাপ্পুর শ্বশুর তাকে বলে যে দেখো ভাই, তোমার ছেলের তো বয়স হয়েছে, আর বড় ছেলে রয়েছে, ছোট ছেলেকেও কেন বিয়ে করাবে। পাপুর বাবা তাকে গিয়ে বলে, লালু এখন তো তোর বয়স হয়েছে, বিয়ে করে নে। লালু সেম কথা বলে, যেদিন আমার মনের মতো কাউকে পাবো তখনই করব। এদিকে এই নিউজটি ভাইরাল হয় যে ওরা মা ছেলে ছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা অন্য কোনো সম্পর্ক তাদের ছিল না। এটা দেখে সবার ভুল ভেঙে যায়। সিন চলে আসে নৌকা ঘাটে। নৌকা ঘাটে আমরা একটি গাড়ি থেকে জেসি নামের একটি মেয়েকে নামতে দেখি। জেসি আসলে লাল্লুকে পছন্দ করে, তবু লাল্লু তাকে পছন্দ করে না, বলে তোমাকে দেখে আমার মনের গানটি বাজে না। সিন শিফট হয়ে আমাদের গাড়ি জাম লাগা অবস্থায় দেখানো হয়। তখন একটি লোক সবগুলো পানির ট্যাঙ্ক ছেদ করে দেয় আর ওই ড্রাইভারকে মারতে শুরু করে। এটা আসলে অন্য কেউ না, ওই দিন রাতে যে একটি লোককে মেরেছিল ওই লোকটিই ছিল। তখন সিন শিফট হয়ে আমাদের নায়ককে দেখানো হয়, যে কিনা একদম হিরো স্টাইলে নামে, মনে হচ্ছিল সে মারামারি করবে, দুটিটিকে সুন্দর করে বেঁধে নেয়। এখন সে হয়তো হামলা করতে শুরু করবে। আরে এ কি, সে তো হামলা করছিল না। বলে এই রাস্তাতে অনেক ঝামেলা, আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই তাহলে সহজ হবে। তার সাথে ভিকি নামের বন্ধুটি বলে, তুমি কি মারামারি করার জন্য এখানে নামোনি? সে বলে, আরে মারামারি কেন করতে যাব, ওই লোকটি তো আমাকে মারেনি যে আমি ওই লোকটিকে মারতে যাব, অযথা ঝামেলা করার তো কোনো কারণ নেই। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল একটি জাম গাছ দেখতে পায়। জাম গাছ দেখে সে জাম পাড়ার বদলে গাড়ির উপর সবগুলো জাম ফেলে দেয়। এখান থেকে আমাদের রাতের সিন দেখানো হয়। লালুর বাবা লালুর সব বন্ধুদেরকে ডেকেছিল খাবার খাওয়ার জন্য, আর তাদেরকে বলছিল তোমাদের বন্ধু লালুকে বুঝাও বিয়ের জন্য, আমি ওকে বিয়ে না দিলে আমার ছোট ছেলেকে বিয়ে করাতে পারবো না। লালুর বন্ধুরা এই কথা যখন লালুকে বলে, লালু বলে আমি মনের মতো মেয়ে পেলে বিয়ে করে নিব। তার ভাই বলে যে তোমার জন্য ভাই আমার বিয়ে আটকে রয়েছে, প্লিজ তুমি কোনো কিছু করো। তারা প্ল্যান করে পরদিন গার্লস স্কুলে যাবে আর ওইখান থেকে একটি মেয়ে বাইর করে নিবে। সবাই অনেক সুন্দরভাবে টিপটপ হয়ে রেডি হয়, গার্লস স্কুলের দিকে রওনা হয়। সবাই লাল্লুকে কাজ করতে নিষেধ করে, বলে আজ শুধুমাত্র তুমি মেয়ে দেখবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। লাড্ডু প্রত্যেকটি মেয়েকে দেখতে শুরু করে, তবে তার মনের লাড্ডু ফুটে না। তার বন্ধুরা তাকে স্টাফ রুমে ফেলে দেয়। স্টাফ রুমে যাওয়ার পরও কোনো মেয়ে তার পছন্দই হয় না। তারপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে চার্চে চলে যায়। চার্চে সে জেসিকে দেখার পর মুখ সরিয়ে নেয়। এখানে তারা সবাই তাদের পাপের কথা বলছিল। এত পাপের কথা শুনে ফাদার এখান থেকে চলে যায়। তাদের বন্ধু কেনিও কনফেস করতে চায়। তখন তারা কেনিকে নিয়ে যায়। কেনি তো জানতো না এখানে ফাদার নেই। তারা মাইকের সামনে বসিয়ে দেয় কেনিকে। কেনি বলতে শুরু করে, আমি রাতের বেলায় খালি গায়ে ঘুমাই, এই সব পুরো দুনিয়া জানতে পেরে যায়, আর লোকেরা তো ছিছি করতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সে বুঝতে পারে তখন তার বন্ধুদেরকে বলে, আমি দুনিয়ার মানুষের সামনে কিভাবে ফেস করব। লালু বলে, তোকে ফেস করতে হবে কেন, কারণ তুই তো চোখেই দেখিস না, তাহলে তুই কিভাবে লোকেদের ফেস করবি। এদিকে দোকানদার একটি ক্যালকুলেটর কিনে নিয়েছিল, তবে এটা দিয়ে কিভাবে হিসাব করতে হয় সে নিজেও জানতো না। একটি লোক যখন জিজ্ঞাসা করে আমার বিল কত হয়েছে, সে বলে 14,000। লোকটি বলে, এসব কি বলছো, আমি কি একটি টিভি কিনেছি যে 14,000 বিল হবে। সে এটা বলে তাকে বিল দিয়ে চলে যায়। দোকানের বাইরে যে দুইটি লোক বসে থাকতো, ওই দুইটি লোককে তারা জিজ্ঞাসা করে, তোমরা কি রঙের কাজে যাবে? তখন লোকটি বলে যে না, আমি ওইসব কাজ পছন্দ করি না। পরের সিনে আমাদের একটি প্রোগ্রাম দেখানো হয়, যেখানে লালু আর জেসি অনেক সুন্দরভাবে ডান্স করে। ডান্স করার সময় জেসিকে কেউ একজন ডিস্টার্ব করলে লোকটিকে জেসি থাপ্পড় মারে। লোকটি যখন তাকে মারতে যায়, লালু তাকে এসে খুব মারে। তারপর তারা এখান থেকে চলে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে হয়তো লালু আর কখনো তার পছন্দ মতো মেয়ে পাবে না। পরদিন সকালে লালু সবাইকে ডাকলে তারা জানতে পারে লালু তার পছন্দের মেয়ে পেয়ে গিয়েছে। তখন দেখতে পায় নিউজ পেপারে একটি মিসিং মেয়ের পিকচার।
বলে এই মেয়েকে খুঁজেই আমি বিয়ে করব। বন্ধুরা সবাই মিলে শপথ করতে শুরু করে যে কোনো ওয়েতে এই মেয়েটিকে খুঁজে লালুর সাথে বিয়ে দিতে হবে, না হয় লালু সারা জীবন এমনই থেকে যাবে। সিন শিফট হয়ে লালুর বাসায় আসে। লালুর ভাই পাপু কান্না করছিল। লালু বাসায় ফেরার পর সে তাকে ধরে কান্না করতে শুরু করে। সিন চলে যায় ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে পাপু সারাক্ষণ কাজ করতো, রাত জেগে তাকে কাজ করতে হতো। বস তাকে অনেক চাপ দেওয়ায় একদিন তার বুকে ব্যথা হয়। তার ভাইয়ের দেওয়া বাঁশিটি সে জুড়ে জুড়ে বাজাতে শুরু করে। যেহেতু সে কথা বলতে পারছিল না, এই বাঁশির মাধ্যমে লোকজন এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর এই জন্যই সে কান্না করছিল। তার ভাইয়ের দেওয়া এই ছোট বাঁশিটি আজ তার কতটাই না উপকার করেছে। লালু পাপ্পুকে বলে, জীবনটা অনেক ছোট, এত প্রেশার নিয়ে কাজ করার কি আছে বলতো? এত কাজ তোকে করতে হবে না, আজ সারাদিন আমার সাথে থাকবি, চল। তখন তারা একটি প্রোগ্রামে যায়। এখানে পাপ্পু লক্ষ্য করে লালু সবার সাথে অনেক হাসি খুশিভাবে কথা বলছিল। পাপ্পু বুঝতে পারে তার ভাই লাইফের প্রত্যেকটি দিন এনজয় করে, আর সে এইভাবেই তার লাইফ কাটাচ্ছে। পাপ্পু তার ভাইকে বলে, ভাই তোমার যেদিন মেয়ে পছন্দ হবে তুমি ওই দিনই বিয়ে করো, ওই দিন আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি। তখন সে বলে, একটি মেয়ে তো পেয়েছি, তবে মেয়েটিকে খুঁজে বার করতে হবে, সে কিডন্যাপ হয়ে আছে। তখন তার ভাই তাকে বলে যে তুমি একটি পুলিশের সাথে কথা বলো। পাপ্পুর দেওয়া সাজেশন অনুযায়ী সে চলে যায় একটি ইন্সপেক্টরের সাথে দেখা করার জন্য। সে যখন পুলিশ অফিসারটির সাথে দেখা করে, সে বলে আজ থেকে 3 দিন আগে রিয়া গায়েব হয়েছে। সে একটি হসপিটালের নার্স ছিল, সে হোস্টেলে থেকেই নার্সের জবটি করত। এটা জানার পর সে সিদ্ধান্ত নেয় ওই মেয়েদের হোস্টেলে যাবে আর সে এই বিষয়টি তদন্ত করবে। তখন তার বন্ধুরা তাদেরকে সাপোর্ট করে না, তবে তার বন্ধু কেনি তাকে সাপোর্ট করে। কেনিকে গাছের নিচে দাঁড়িয়ে রেখে সে চলে যায়। মেয়েদের পায়ের শব্দ শুনে সে কোথাও লুকিয়ে পড়ে। স্টোররুম খোলা দেখে মেয়েগুলো বাহির থেকে স্টোররুম তালা দিয়ে যায়। রাজু এখন কিভাবে বের হবে এটা নিয়ে খুব চিন্তিত ছিল। তখন সে তার বন্ধু কেনিকে কল করে। কেনি বলে, এখন তো আমি গাছের নিচে নেই, অন্য কোথাও চলে এসেছি, কিভাবে আসবো বলো। তারপর কেনি তার অন্য বন্ধুদেরকে কল করে হোস্টেলে আসতে বলে। তারা সবাই হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে তারা কিভাবে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তবে কেনি কোনোভাবে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এখান থেকে তারা চুপি চুপি একটি জায়গায় যাওয়ার জন্য রওনা হয়। পরদিন লালু রিয়ার বন্ধু মীরার সাথে দেখা করে। মীরা বলে যে কিছুদিন আগে রিয়া একটি ক্যান্সার পেশেন্টের সাথে কথা বলছিল। মেয়েটি অনেক দুষ্টু ছিল। মেয়েটির সাথে কথা বলার পর মেয়েটি তাকে বলে, আন্টি আমার জন্য প্রার্থনা করবে? রিয়া বলে, অবশ্যই করবো বাচ্চা, কেন করব না। তখন সে তাকে একটি হাতের ব্রেসলেট দিয়ে আসে, আর সে ওই মতেই প্রার্থনা করতে শুরু করে। সিন শিফট হয়ে আমাদের রিয়ার বাবাকে দেখানো হয়, যে কিনা একজন কার্পেন্টার ছিল। মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। রিয়া তার সোনার গয়নাগুলো খুলে দিয়ে বলে, মায়ের অপারেশনের ব্যবস্থা করো বাবা। আসলে সে তার মাকে একটি কিডনিও ট্রান্সফার করতো, তার মায়ের কিডনির সমস্যা ছিল। রিয়া এতটাই ভালো মনের মানুষ ছিল, তার বাবা অসুস্থ হওয়ার পর থেকে সে তাদের সংসার চালাতো। লাল্লু মীরাকে জিজ্ঞাসা করে তার কি পছন্দের কোনো মানুষ ছিল না। সে বলে, রিয়া সবসময় বলতো যাকে দেখে তার মনের বাতি জ্বলবে তাকেই সে পছন্দ করবে। মেয়েটি জিজ্ঞেস করে, আপনি কে? তখন সে বলে ওঠে যে রিয়া যাকে এতদিন ধরে খুঁজছিল, যাকে দেখে তার মনের বাতি জ্বলবে, ওই লোকটি হচ্ছে আমি। কিছুদিনের মধ্যেই আমি রিয়াকে খুঁজে বের করব। রিয়ার এইসব বিষয় শুনে সে এতটাই খুশি ছিল যেটা বলার বাইরে ছিল। খুশি হয়ে সে জিজ্ঞাসা করে তার সাথে কি কারো শত্রুতা ছিল, কিন্তু এখানে জানতে পারে তার সাথে কারো শত্রুতা ছিল না। এদিকে লালুর সাথে দেখা করার জন্য জেসি আসে। জেসি লালুকে একটি বিয়ের কার্ড দিয়ে বলে, বিয়ে তো আমি করতে চাই না, তবে আমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করতে রাজি না, এই জন্য আমি বিয়ে করছি। লালু জিজ্ঞাসা করে, তোমার গাড়িতে এসব কিসের দাগ? সে বলে, এইসব জামের দাগ। সিন শিফট হয়ে দোকানে দেখানো হয়। দোকানে যখন তারা রিয়ার বিষয়ে কথা বলছিল, ওই দুইটি লোক বলে, এই মেয়েটিকে তো আমি কোথাও দেখেছি। তখন তারা মনে করে বলতে শুরু করে, কিছুদিন আগে আমরা একটি মুভি দেখে বাসায় ফিরছিলাম, তখন একটি গাড়ির ধাক্কা খেয়ে মেয়েটি মাটিতে পড়েছিল। রাস্তায় পড়ে থাকা মেয়েটিকে আমরা একটি কারে উঠিয়ে দেই। তারপর লালু তারা মিলে চলে যায় সব সরকারি হসপিটাল চেক করতে। একটি হসপিটালে পড়ে যে রিয়া নামের একটি মেয়ে আছে। তখন লালু দৌড়ে চলে যায় তাকে দেখার জন্য। দেখতে পায় আসলে সে অন্য একটি রিয়া ছিল, তার রিয়া ছিল না। তখন তাদের কাছে একটি কল আসে, একটি বাড়িতে একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে।
যখন লালু যায় জানতে পারে আসলে রিয়া মারা গিয়েছে, রিয়াকে কেউ খুন করেছে। এটা জানার পর সে অনেকটাই ঘাবড়ে যায়। রিয়ার বাবা আসে আর তার সোনার গয়নাগুলো তাকে পরিয়ে দিয়ে বলে, মা আমি তোর গয়নাগুলো নিয়ে নিয়েছিলাম, এখন তুই এই গয়নাগুলো পরে নে। এখানে সবাই অনেক ইমোশনাল ছিল। লালুর বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করলে সে বলে, রিয়া মারা যায়নি, রিয়া আমার সাথে আছে, সব সময় ও আমার পাশেই থাকবে। তার এই কথা শুনে পুলিশ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন সে পুলিশকে বলে, রিয়া আসলে মারা যায়নি, আপনি জানেন রিয়াকে কে মেরেছে, আপনি আমাকে বলছেন না। তখন লালুর মায়ের কথা মনে পড়ে যায়। যেহেতু লালুর মা লয়ার ছিল, অ্যাক্সিডেন্টের বিষয়ে মামলা হওয়া উচিত ছিল, যেহেতু মামলা হয়নি এখানে অনেক বড় একটি ঘটনা লুকিয়ে আছে। লালু চলে যায় ওই দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য। দুইজন বলে যে গাড়ির নাম্বার তো আমরা নোট করিনি, তবে এখানে একটি রিংয়ের মতো কিছু পেয়েছিলাম। তখন তারা বুঝতে পারে এটি এমএসটি কারের রিং, এটা হেডলাইটের যে রিংগুলো হয় না ওইগুলা ছিল। তখন তারা খোঁজ নিয়ে দেখতে পারে যে ওই কার তো ওই এলাকায় বেশি ছিল না, দুইটা বা একটার মতো কার আছে। আর এই কারটা কে চালাতো এটার সম্পর্কে সে তথ্য নিয়ে নেয়। তখন লালু বুঝতে পারে ওই কারটি ইচ্ছা করে ওই দিন রাতে রিয়াকে মেরেছিল। তারপর ওই দুই লোক তো বুঝতে পারেনি এই কার দিয়ে যে মারা হয়েছে, তাই তারা রিয়াকে ওই কারে উঠিয়ে দিয়েছিল। লালুর মনে পড়ে যায় ওই দিন সে একটি বাসা থেকে জাম্প পেরেছিল। সে ওই বাসায় চলে যায়, দেখতে পায় ওই বাসার গাড়িটিরও হেডলাইটের ওই যে রিংটা ওইটা ছিল না। একজন মুরব্বী এসে জিজ্ঞাসা করে, তুমি কি এই কার কেনার জন্য এসেছো? তখন সে বলে হ্যাঁ, তবে গাড়িটি কে চালাতো? তখন সে একটি ছেলের পিকচার দেখায়, ছেলেটি অন্য কেউ না, ডেভিড ছিল। ডেভিডকে দেখে লালু বুঝতে পারে কাজটি ওই করেছে। তারপর সে দেখতে পায় ডেভিডের সাথে ইন্সপেক্টর ছিল। ইন্সপেক্টরকে সে সবকিছু খুলে বললে সে বলে হ্যাঁ, খুনটি আমার ভাতিজাই করেছে, কিন্তু কেন করেছে এটা আমি বলবো না, আমার ভাতিজাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই ডেভিড একটি দোকানে কিছু ওষুধ কেনার জন্য এসেছিল। ডেভিডের কাছে প্রেসক্রিপশন না থাকার কারণে দোকান মালিক ওষুধ দিচ্ছিল না। তখন সে তার উপর অনেক চিল্লাচিল্লি করতে শুরু করে। রিয়া এসে তাকে বলে, তুমি নিজে ভুল করবে আবার মায়ের সমান একজন লোককে মারবে, আগে প্রেসক্রিপশন নিয়ে আসো তারপর ওষুধ নিও। মা শব্দটি শোনার পরই সে অনেকটা রেগে যায়। আসলে ডেভিডের মা কিছু বছর আগে, বলতে সে যখন ছোট ছিল তাকে ফেলে রেখে গিয়েছিল তার লাভারের সাথে, এই জন্য সে মা শব্দটি শুনতে পারে না। ওই দিন মা ছেলেকেও সেই মেরেছিল। তারপর দিয়াকে সুযোগ বুঝে সে মেরে দেয়। দিয়াকে মারার পর ওই দুইজন লোক আসে আর তাদেরকে বলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। হসপিটালে নিয়ে যাওয়ার নাম করে সে তাদেরকে গাড়িতে উঠায়। ডেভিড চাচ্ছিল না রিয়া বেঁচে থাকুক, যার কারণে মধ্য রাস্তায় তাকে ফেলে রেখে যায়। আর তাকে এমনভাবে ফেলে রেখে যায় দেখে মনে হচ্ছিল সে অ্যাক্সিডেন্টে হয়েছে। অন্যদিকে তার চাচা যেহেতু পুলিশ ছিল, সে খুব ভালোভাবে সবকিছু হ্যান্ডেল করে নেয়। এখানে এই পুলিশটি উল্টাপাল্টা কথা শুরু করে। আমাদের লালু খুব রেগে যায়, রেগে গিয়ে সে ডেভিডের লোকগুলোকে মারার চেষ্টা করে। লোক অনেক বেশি ছিল, তবে সে অনেক রেগে ছিল, যার কারণে সে ডেভিডকেও মারতে শুরু করে। ডেভিড তার আর রিয়ার নামে উল্টাপাল্টা কথা বললে সে ডেভিডকে খুব বাজেভাবে মারে। তারপর সে পুলিশ স্টেশনে চলে আসে, তার বাবাকে কিছু কানে কানে জিজ্ঞেস করে। বাবা বলে 6 মাসের সাজা হবে, চিন্তা করো না, আমি তোমাকে বের করে নিয়ে যাব। তারপর সে ওই পুলিশটিকে মারতে শুরু করে, খুব বাজেভাবে পুলিশটিকে মারার পর সে চলে যায় রিয়ার বাসায়। রিয়ার বাবার সাথে সে দেখা করে, তার কাছে ক্ষমা চায় আর সব কিছু খুলে বলে। রিয়ার মায়ের সাথে যখন সে দেখা করে, ওই মহিলাটি অন্য কেউ ছিল না, তার জন্মের সময় যে মহিলাটি তাকে বাঁচিয়েছিল ওই মহিলাটিই ছিল। রিয়ার পিকচারের দিকে তাকিয়ে সে রিয়াকে প্রমিস করে, তুমি যে কাজটি করা অসম্পূর্ণ রেখেছিলে ওই কাজটি আমি করব। তার মানে সে হয়তো রিয়ার মাকে কিডনি দিবে। এখানে আমরা একটি সিন দেখতে পাই, লালু সবসময় প্রত্যেকটি মেয়েকেই বলতো, আপনারা আপনাদের চুল কাটবেন না, চুলে আপনাদের অনেক সুন্দর লাগে। এই কথাটি সে রিয়াকেও বলেছিল। এখানে আমরা দেখতে পাই রিয়াকে ওই সময় থেকেই সে পছন্দ করত, কিন্তু সে কখনো বলতে পারেনি। পেপারে দেখার পর তার মনের ঘন্টি বেজেছে। একটি মেয়ে বল খেলার সময় তার উপর বল এসে পড়ে। তখন মেয়েটি তার সাথে কথা বললে সে বুঝতে পারে ওই মেয়েটি আসলে ক্যান্সার পেশেন্ট ছিল, যে কিনা রিয়ার সাথে কথা বলতো, বা রিয়া তাকে একটি ব্রেসলেট দিয়েছিল। ছোট মেয়েটি যাওয়ার পর তার হাতে ওই ব্রেসলাইটটি পড়ে আর সে বুঝতে পারে যে এটা রিয়ার ব্রেসলাইট। লালু এই ব্রেসলাইটটি ধরে মনে মনে রিয়াকে ফিল করতে শুরু করে। আর তখনই সে আমাদেরকে বলে, আমার নাম মোহনলাল। এখানে আমরা তার পুরো নামটি জানতে পারি। এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।